বিনোদিনী, আমার রসের বিনোদিনী। লাগে তো, লাগে তো। তা এরকম পাগলা গ্রহের মতো কোত্থেকে ছুটে এলে? তোমার দুলা ভাইয়ের কাছ থেকে। না হয় আমার কলসি কানা। প্রেম করতে তো নেই মানা। আমার কলস ভেঙেছে, ভাঙুক। এই তোর ভরা কলের জন্য ঠিক থাকে ভাবি। অনেক দেরি হয়ে গেল, নিশ্চয়ই অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। অপেক্ষা করেছি তোমার জন্য, আর সারা জীবন অপেক্ষা করে যাবো সে তোমার জন্য। এতে যে কি সুখ, কি আনন্দ, তা তোমাকে বোঝাতে পারবো না রাহাত। আমিও বুঝি বকুল, সে ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত তোমার ভাবনা নিয়ে সারা দিন মনে মনে খেলা করি, সুখের স্বপ্ন দেখি। তবু আমার ভয় হয় রাহাত, যদি কোনোদিন তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও, চিরদিনের মতো হারিয়ে যাও। পাগলি, মৃত্যু ছাড়া পৃথিবীর আর কোন শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। মিথ্যে কথা। ভালোবাসায় অন্ধ হয়ে আজ একথা তুমি বলছো, কিন্তু একবারও কি ভেবে দেখেছো? একদিকে তুমি বসে আছো অর্থ সম্পদ আর প্রাচুর্যের সিংহাসনে, আর অন্যদিকে মা বাপ মরা এতিম মেয়েটি নিতান্তই গরিব। অর্থ সম্পদ কি তাও সে জানে না। পারবে না, পারবে না রাহাত। ধনী গরিবের মাঝে যে পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে, তা ভেঙে চুরমার করে দিতে পারবে না। রায়হান ভাই, আমার উপর তোমার বিশ্বাস এত ঠুনকো? রাহাত, বিশ্বাস অবিশ্বাসের কথা নয় ভাই। বকুলের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই সত্যি, কিন্তু ওকে আমি আপন বোনের মতো ভালোবাসি। তোমার ভালোবাসার মূল্য তোমার ভাই কোনো দিনও দেবে না। বরং এর জন্য শুধু বকুলই নয়, এই হিজলতলির মানুষকে অনেক মাসুল দিতে হবে। রায়হান ভাই, তুমি আমাকে চিনতে ভুল করছো। তুমি যেমন আমার ভাইয়ের অবিচারকে সমর্থন করো না, তেমনি আমিও করি না। বিশ্বাস করি, গরিবদের ভালোবাসার মতো মন তোমার আছে, সে সাহস তুমি রাখো, কিন্তু তাদের পক্ষ হয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি কি তোমার আছে? তা হয়তো নেই, কারণ তার আছে পোষা কুকুরের মতো শয়তানের দল, আর আমার আছে বহুত বড় ভালোবাসা। আছে বকুল, আছো তুমি, আছে হিজলতলির গরিব কৃষক। আমি আজই বকুলকে বিয়ে করে ধনী আর গরিবের ভেদাভেদ ভেঙে দেব। শুধু তুমি কথা দাও, আমার সাথে থাকবে। কথা দাও। কথা দিলাম। বিয়ে করে ফরজ, কিন্তু আপনার বড় ভাইয়ের অনুমতি ছাড়া আমি বিয়ে পড়াতে পারবো না। বিয়ে করব আমি? এখানে বড় ভাইয়ের অনুমতির কি প্রয়োজন আছে? না মানে আপনি উচ্চ বংশের ছেলে, আর বিয়ে করছেন কিনা। আমি আদেশ করছি, আপনি বিয়ে পড়ান। ঠিক আছে, ঠিক আছে, বিয়ে পড়াচ্ছি। কুত 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 কুত। মালিকের জুতোর গুতো না খেলে বড় লোক হওয়া যায় না। তবে আমি যেদিন বড় লোক হব, সেদিন ওই ছোট মালিকের মতো ছোট লোকের মেয়েকে বিয়ে করব না। আমার বড় ভাই, সালাম করো। দাঁড়াও। বিদেশ সুতোয় যেমন মালা হয় না, তেমনি সামান্য একজন কৃষক কন্যা চৌধুরী বাড়ির বউ হতে পারে না। ভাইজান, খান বংশের মান মর্যাদাকে বিসর্জন দিয়ে সামান্য কৃষক কন্যার গলায় মালা পরাবার আগে তোমার স্মরণ করা উচিত ছিল, চৌধুরী বাড়ির বউ তারাই হয় যারা খান বংশের সঙ্গে একই সুতোয় বাঁধা। আমি তার ছোট ভাইয়ের মতো, আমি আপনার কাছে অনুরোধ করছি, বকুলকে আপনি গ্রহণ করুন। চমৎকার, তোমার নেতৃত্বেই তাহলে ওই ছোট লোকের মেয়ে বাড়িতে ঢুকতে সাহস পেয়েছে। তোমার সাহসের পুরস্কার তো আমাকেই দিতে হবে। আব্দুল্লাহ, ভাইজান, যুগের পালে বাতাস লেগেছে, পুরাতন ধারাকে আর টিকিয়ে রাখতে পারবে না। বকুল ও রায়হান আজ জনতার প্রতিনিধি। বকুল যদি এই বাড়ির দরজা থেকে ফিরে যায়, তাহলে চৌধুরী বাড়ির দেয়ালে একটা ইটও থাকবে না। থামো। আমাদের পূর্বপুরুষেরা ক্ষমতার আধিপত্য বিস্তার করে
একের পর এক ইট গেঁথে এই বিশাল প্রাসাদ গড়ে তুলেছে। প্রাসাদ, সম্পদ, সম্মান সবকিছু রক্ষার দায়িত্ব এখন আমার হাতে। যে কোনো মূল্যের বিনিময়, এমনকি প্রয়োজন হলে হিজল তলিতে রক্তের বন্যা বইয়ে দিও, আমার ক্ষমতা আমি টিকিয়ে রাখবো। ভাইজান, তোমার ক্ষমতাকে টিকিয়ে রাখতে হিজল তলির মানুষের উপর তুমি অনেক অন্যায় অত্যাচার করেছো। মানুষের ভালোবাসা, গরিবের চোখের জল তোমার পাথরে গড়া হৃদয়ের কাছে কোনো মূল্যই পায়নি। অমূল্য ভেবে যাদেরকে তুমি পায়ের তলায় পিষেছো, আজ আমি তাদের সাথে মিশে গেছি। তাই তুমি যদি আমাকে ভাই বলে স্বীকার করো, তাহলে তাদেরকেও বন্ধু বলে মেনে নিতে হবে। আমিরে গরিবে বন্ধুত্ব, আমির আমির, ফকির ফকির। তুই যখন ওদের দলে যোগ দিয়েছিস, তখন তোকেও আমি বাড়ির মধ্যে সব কি শুরু হয়েছে? ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি। শান্ত মালিক, আপনি শান্ত হন। সরে যা রমজান। মালিক, মাথা গরম করবেন না, এখন রাজনীতির সময়। মালিক, আপনারা খাবার এসেছে যে হাড্ডি ফেলে দিয়েছেন। দাদার আমল থেকে সেই হাড্ডি খেয়ে আমরা বেঁচে আছি। আমি সেই হাড্ডির কসম দিয়ে বলছি, আপনি ছোট হুজুরের মন ভেঙে দেবেন না। উনি তো এ রাজ্যেরই অর্ধেক মালিক, উনি নিশ্চয়ই দায়িত্বহীন নন। বেগম সাহেবা, বেগম সাহেবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ছোট বেগম সাহেবাকে অন্দরমহলে নিয়ে যান। কুত 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 কুত। এই, তোরা কে কোথায় আছিস? আরে, জমিদার বাড়ির বিয়ে কি এভাবে হয়? বাদ্য বাজা, কুত কুত কুত, আতশবাজি ফুটা। তাই তো বলি, ছোট মেয়ে ইদানিং আমার সাথে কেন এত কম কথা বলতো। এখন বুঝতে পারছি, এই চাঁদ মুখ দেখেই ছোট মেয়ে আমার কথা ভুলে গেছে। এই যে বলতে না বলতে এসে হাজির। মন খুলে কয়েকটা কথা বলতে পারলাম না। ছোট মিয়া, আমার কথা নয় বাধে দিলাম। ওই চাঁদ মুখ দেখতে দেখতে সূর্যের মুখ দেখতে আবার ভুলে যেও না। হ্যাঁ, তোমাকে কি বলা যায় ভাবি? ঠং। যাই, আমার আবার ঘুম পাচ্ছে। কি ভাবছো বকুল? ভাইজান মনে হয় আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। ওহ বকুল, এসব কথা বলে আজকে রাতটা মাটি করে দিও না। আজ রাতে আমি পৃথিবীর সব কিছু ভুলে যেতে চাই। গ্রামবাসী ভাইয়েরা আমার, বাপদাদার আমল থেকে চৌধুরীরা যে নিয়মের জাতা করে ফেলে আমাদের উপরে জোরদারি প্রথা চালিয়ে আসছিল, কিছুদিনের মধ্যে তার অবসান ঘটতে যাচ্ছে। এতদিন হিজলতলির ফসলের মাঠে আমাদের শুধু ঘামই ঝরেছে, কিন্তু ন্যায্য পাওনা আমরা পাইনি। কিন্তু ছোট জমিদার আমাদের গরিব কৃষকের মেয়ে বকুলকে বিয়ে করে কৃষক এবং জমিদারের মধ্যে যে বিভেদ ছিল, সেই বিভেদের দেয়াল ভেঙে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের যে সমস্ত সম্পত্তি চৌধুরী হুমায়ুন খান জোর করে দখল করে রেখেছিল, দু একদিনের মধ্যে সেই সম্পত্তির দলিল তিনি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। ঠিক আছে, ঠিক আছে, এবার আপনারা আসুন। সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, কখনো মিথ্যে কথা বলবে না। আব্বু, মিথ্যে কথা বললে কি হয়? মিথ্যে কথা বললে গুনাহ হয়, আল্লাহ আগুনের নদীতে ফেলে দেন। তুমিও সে আগুনে পা রেখেছো, হ্যাঁ। যেখান থেকে আর উঠে আসতে পারবে না। নাজমা, বকুলের বিয়ের ব্যাপারে তোমরা যত খুশি হও না কেন, আমার কেমন জানি ভয় করছে। বড় জমিদার এই বিয়ে সহজে মেনে নিয়েছে, আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা মেয়ে মানুষরা সবকিছু বাঁকা চোখে দেখো। আমি বলছি, দেখবে বকুল সুখেই থাকবে। বকুল, এতদিন বিলাসী চোখে পৃথিবীর রং দেখেছি, আসলে প্রাসাদে থেকে গরিবের কষ্ট বোঝা যায় না। তুমি আমার চোখে আলো জ্বেলে দিয়েছ, সেই আলোর পথ ধরে
হিজলতলির গরিবদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে আমি শহরে যাচ্ছি। 2-1 দিনের মধ্যে ফিরে আসব। কি তুমি খুশি হওনি? ছোট মিয়া, তুমি যে উদ্দেশ্যে শহরে যাচ্ছ, তোমার ভাই কি তা জানে? ভাবি, ভাইয়া এখন সম্পূর্ণ বদলে গেছে। তুমি দেখে নিও, ভাইজান খুশি হবেন। রংধনু 7 রং চেনা যায়, কিন্তু এতদিন সংসার করেও তোমার ভাইয়ের যে কত রূপ আজও জানতে পারলাম না। যাকে সব ভালো হলেই ভালো। তোমার দেরি হয়ে যাচ্ছে। আসি, চলি বকুল। অবশ্যই না। চৌধুরী হুমায়ুন খান জীবনে কারো কাছে মাথা নত করেনি, আর করবেও না। যে কৃষকেরা আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস পায়নি, আর সেই চাষার মেয়ে কিনা চৌধুরী বাড়ির নিশানা গায়ে জড়িয়ে পায়ে ঘুঙুর পরে আমারই সামনে দিয়ে হেঁটে বেড়াবে। রাজাবাসারা কখনো মাথা গরম করে না মালিক। যৌবনের রঙিন ঘুরি আকাশে উঠছে, উঠতে দিন। নাটাইয়ের সুতো যখন শেষ হয়ে যাবে, আমি বাঁশিতে ফু দেব, আপনি শুধু কষ্ট করে সুতোটা কেটে দেবেন। ব্যাস, রাজনীতির আসল প্যাচে আপনি জিতে যাবেন। কুত 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 কুত। সত্যি রায়হান, বকুলকে ছোট মালিকের সাথে বিয়ে দিয়ে গরিব কৃষক আর জমিদারদের মধ্যে যে সেতুবন্ধন তুমি সৃষ্টি করেছো, তা হিজলতলিতে ইতিহাস হয়ে থাকবে। আরে আমি তো হিজলতলির মানুষ। কুত কুত কুত। আমার বাপ দাদা 14 বউ জমিদারদের গোলামি করে এসেছে, আমাকেও করতে হচ্ছে। তাই বলে কি গরিবদের জন্য আমার প্রাণ কাঁদেন না? খাও। তুমি প্রকাশ্যে গরিবদের জন্য সংগ্রাম করে যাও, আমি তোমার পেছনে পেছনে থাকবো। আরে আরে অনেক খেলাম তো। আরে ছোট মালিকের বিয়ের উপলক্ষে মিষ্টি বেশি বেশি করে খাও। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। মাথা ঝিমঝিম করছে? না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। এই ভাং মেশানো দুধ ছোট বেগম সাহেবাকে খাওয়াবি। আচ্ছা। নেশায় যখন মাতাল হয়ে যাবে, বাগান বাড়িতে ঢুকিয়ে দিবি। রাহেলকে ওখানে বসিয়ে রেখেছি। এই ধরটা কেউ যেন টের না পায়। ঠিক আছে। ছোট বেগম সাহেবা, লন দুধটা খায়া লন। লন। এই ব্রিফকেসে সব দলিল আছে। রায়হান ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বলবেন, যাদের দলিল সেজন্য তাদেরকে ফিরিয়ে দেয়। গরিবদের সম্পদ গরিবদের মাঝে ফিরিয়ে দিয়ে যে কৃতিত্ব আপনি দেখালেন ছোট মালিক, কুত কুত কুত। আপনি মানুষ নন, দেবতা। আপনার পায়ের ধুলো নিয়ে আমার জীবনকে করছেন কি রঞ্জন শেখ? উঠুন।
অথচ যাদের জন্য এত কিছু করলেন তারাই যদি আড়ালে আপনার বুকে ছুরি চালায় তাহলে কি সহ্য করা যায়? কুতকুত কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। যে চৌধুরীর বাড়ির বউকে সবাই শ্রদ্ধা করে, সেই বাড়ির ছোট বউকে নিয়ে লোকের নানান কথা বলবে, তারপর আমরা চুপ করে থাকবো? কি করে যে এত বড় কলঙ্কের কথা আপনার মুখের উপর বলি। ইস, রায়হান শেষ পর্যন্ত কিনা চৌধুরী বংশের মহান চুনে টানাটানি করল। রমজান শেখ, আসল ঘটনা খুলে বলুন। আমি বলতে পারবো না ছোট মালিক, রায়হানের মুখোমুখি হলে সব জানতে পারবেন। রায়হান! 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 ওয়ালাইকুম আসসালাম। রায়হান কোথায়? উনি তো বাসায় নেই। আপনি বসুন। না, আমি বসে আসেনি। কোথায় গেছে? ডুমুরতলা গ্রামে মিটিং করতে গেছে। ও আচ্ছা, বিশ্বাসঘাতকতার শাস্তি তাকে পেতেই হবে। ভাইজান, চুপ! ফকিনীর বাচ্চা, চৌধুরী বাড়ির সম্পত্তির লোভ সামলাতে না পেরে তুই রাহানকে দিয়ে আমার ছোট ভাই রাহাতকে খুন করিয়াছিস। আমার হাত নেই। না, না, ছেড়ে দাও, আমার হাতের কাছে যেতে দাও, যেতে দাও। আব্দুল্লাহ, মোংলা, ওই চাষার মেয়েকে এমন জায়গায় জিন্দা কবর দিবি যাতে শিয়াল কুকুরও খুঁজে না পায়। বড় হুজুরের হুকুমে তোমার স্বামীকে কবর দেওয়া হয়েছে। কবর খোঁজা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তোমাকে জ্যান্ত কবর দেওয়া হবে। তার আগে তোর যৌবনটা বিলিয়ে আমাদের শেষ খায়েশটা পূরণ করে যা। একটা কথা মনে রেখো, পাপ কখনো বাপকেও ছাড়ে না। চুপ, চুপ! শেষ পর্যন্ত অর্থের লোভে আপন রক্তের ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিলে। সবিয়া, সবিয়া, জি হুজুর। জিসাকে পাশের ঘরে নিয়ে যা। আচ্ছা হুজুর। বাহ, অনেক কিছুই তাহলে তুমি জানো, কিন্তু একটা কথা বোধহয় জানো না, শত্রু মিত্রের বসবাস এক ঘরে হয় না। সলিসিটার, তুমি তো জানো আমাদের 7 পুরুষের রক্ষিত ধন সম্পদ একটি সিন্ধুকে আটকানো আছে, যা ইচ্ছে করলেই যখন তখন খোলা যায় না। আমি যতদূর জানি সেই সিন্ধুক খোলার কৌশল আমার বাবা মৃত্যুর আগে একমাত্র তোমাকেই বলে গেছে। এই সেই সিন্ধুক, এই সিন্ধুকের সব ধনরত্ন আমার চাই, অতএব এটা খোলার ব্যবস্থা করো। আপনি যা বলেছেন সবই ঠিক আছে, আপনার বাবা মৃত্যুর আগে আমাকে লকেটটা দিয়ে বলেছিলেন এটি দেখতে সাধারণ লকেট মনে হলেও আসলে এটি এক ধরনের বিশেষ চুম্বক। আপনাদের কাছে রক্ষিত একই ধরনের লকেট আর আমার এই লকেট একসাথে সিন্ধুকের ভাঁজে লাগালেই ওই সিন্ধুক খুলে যাবে।
আমার বাবার দেয়া এই লকেট দেখতে তো ঠিক একই রকম। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনার বাবা কিন্তু বলেছিলেন 3টি চম্বুক না হলে এ সিন্ধুক খুলবে না। তাহলে আরেকটা কোথায় পাবো? মালিক, এই লোককে আমার সন্দেহ হচ্ছে, সে সব মাল হজম করতে চাচ্ছে। অতএব সলিসিটার, এই সিন্ধুক যেভাবেই হোক তোমাকে খুলতে হবে। যতদিন খুলতে না পারবে ততদিন তুমি এখানে আটক থাকবে। আব্দুল্লাহ, মোল্লা, ওকে সিন্ধুকের সাথে বেঁধে রাখ। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। থামবিনা, থামবিনা, আগামীতে তোকে অলিম্পিকে পাঠাবো। কিরে তোদের হলো? হ্যাঁ মা, এই তো প্রায় শেষ। আজ কদিন ধরে তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? মা, আত্মরক্ষার শ্রেষ্ঠ কৌশল হচ্ছে ব্যায়াম। হ্যাঁ ব্যায়াম। রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত ব্যায়াম করে শরীরটাকে তাগড়া করে নিচ্ছি। রেজাল্ট বের হলে তোমার উপরে কারফিউ আইন জারি করা হবে। কারেক্ট। হ্যাঁ, আগে রেজাল্ট বের হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ। শোন, নাস্তা তৈরি করে রেখে গেছি, খেয়ে নিস। আমি যাই বাবা। কাজল, আমার নাস্তাটা নিয়ে। আমি পারবো না। কেন? আমাকে এক্ষুনি বেবির বাসায় যেতে হবে। তোর বান্ধবীর বিয়ে তো বিকেলে। বিয়ে বিকেলে হলেও আমাকে সকালেই যেতে হবে, কারণ আমাকে গাইতে হবে, সাজাতে হবে, হলুদ দিতে হবে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। মাকে বলে তোর বিয়ের ব্যবস্থাটা করতে হয়। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। আরে, তার মানে তুই ব্যবস্থা করে ফেলেছিস? যাক বাবা, যৌতুক থেকে বাঁচা গেল। যাক বাবা, বাঁচা গেল। আমাকে যে বিয়ে করতে আসবে সে যদি যৌতুক চায়, তাহলে ঝাড়ু পেটা করে মাথা ফাটিয়ে দেবো না? এই যা, তোর সাথে কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল। এই, কাজল, আমার নাস্তা। খেয়ে নিস। হ্যাঁ, বসুন 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 বসুন। এই যে বিয়া সাহেব, শুনুন, এই হাতের কাজটা একটু ঝটপট সেরে ফেলুন, আমাদের আবার তাড়া আছে। মানে একটু শুনুন বিয়া সাহেব, আমাকে আর কটা দিন সময় দিন। পেনশনের টাকা তুলি আপনার 50,000 টাকা আমি দিয়ে দেব। কথাটা আগে বললেই পারতেন। এভাবে দাওয়াত করে এনে ছেলে খেলা করার কি প্রয়োজন ছিল? আমার এক কথা, টাকা ছাড়া এ বিয়ে হবে না। আমাকে দয়া করুন, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবো বলো নাকি? আরে নষ্ট করলাম কোথায়? আপনার মেয়ে যেমন ছিল তেমনই তো আছে। আমি তোরা হা করে বসে আছিস কেন? এই বিয়ে হবে না। টাকার যখন এতই লোভ, তখন ছেলের গলায় তো মালা পরানোই আছে, পাটের রশি লাগিয়ে গাবতলির হাটে নিয়ে যান, অনেক টাকা বিক্রি করতে পারেন। নির্লজ্জ, বেয়াদব, বেহায়া, পুচকে মেয়ে কোথাকার, আমার মুখের উপর এত বড় কথা। মা কাজল, মা কাজল, তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আপনি চুপ করুন চাচা। যে বাবা সামান্য কটা টাকার জন্য বিয়ের আসর থেকে ছেলেকে তুলে নিয়ে যেতে পারে, তার ছেলের সাথে আমার বান্ধবীর বিয়ে না হয় ভালো। আমার মেয়ে রে এরকম ঘরে বিয়ে করাতে বুঝিয়ে গেছে। আমার ছেলেকে আমি আরো বড় ঘরে বিয়ে করাবো, বুঝেছো? 50,000-এর জায়গায় 1 লাখ নেবো। এই তোরা সব চল, ওঠ বেটা, আমি তোকে অন্যখানে বিয়ে করাবো। বাবা কথা বলো। আপনাকে দেখে মনে হয় আপনি বড় লোক। আপনার গাড়ি আছে? তাহলে হা করে দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন না চাচা কেমন করছে? হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি চলুন। চলুন। পেশেন্ট এখন শুনে, আপনারা দেখা করতে পারেন। বাবা, ওহ
বাঁচা গেল। আজ আপনার গাড়ি না থাকলে কি যে হতো। তাহলে ধন্যবাদটা তো গাড়িরই পাওয়া উচিত। আপনি মতো আমার দিকে তাকিয়ে থাকেন কেন? আপনাকে দেখি। কেন? আমাকে এক চোখ কানা? না, আপনি রেগে গেলে দেখতে খুব ভালো লাগে। মেয়ে মানুষ দেখলে সব পুরুষই ওরকম বলে। যাই, দেরি হয়ে গেল। বাসায় যাবেন তো? হ্যাঁ। তাহলে চলুন বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনার গাড়িতে আমি যাবো কেন? আসার সময় আমার গাড়িতে এলেন যে। এইটা ভুলেই গিয়েছিলাম। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলো। ও হ্যাঁ, চলুন। এখানেই রাখুন। দাদা রাখো। আপনার ঠিকানা তো চিনে গেলাম, এবার আমার কার্ডটা রাখুন। আসি। আচ্ছা। বাসায় চলো। কাঠ ভিজিয়ে পানি খাবো। কার্ডটা ছিনলেন কেন? এই যা, ভুল হয়ে গেছে। এই নিন, আরেকটি রাখুন। এবার যদি ছিলেন। না না, ছিড়বো না, যত্ন করে রেখে দেবো। আসি, বাই। বাই। আমার নাম চেরাগ আলী। কারো ঘরে বাতি জ্বলুক আর না জ্বলুক এইটাতে আমার কোনো কাম নাই। 3 মাসের ভাড়া বাকি, টেকা দেও। ইলিশ মাছ নিজে পুকুর থেকে আমার লেগে ধরে আনছাস না? 300 টাকা ধার দাম লাগবে না? 3 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ছে, এটা দিতে পারবা না? হারাম জাদা। হ্যাঁ, চেরা গেলে বাড়ি কি নোংর খানা পাইছা? হ্যাঁ, দেখ কোন হনকার। এই মাছটি পচে না? হ্যাঁ, ধরে খারাই রেছিস, যাবি তো বাড়ি পাড়া। এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুখের শেষ নাই। হ্যাঁ, তোমার কি যাই? চাচা, আমি আইছি হাঁসটা। তোমার খেতে টেনশন না? হ্যাঁ, ডিম দেখাটা ভোর রাইতে একটা। একটা ডিমে কি টুনটুনি মাছ পাওয়া? চলবে না, চলবে না। আচ্ছা, ধরেন, ধরেন, ধরেন। কি করে আমার পাশে ঠিক কই গেল? এভাবে জীবন চলবে না। মানুষের সমস্যা নিয়ে তুমি দিন কাটাও। তোমার ঘরে যে সমস্যা দেখা দিয়েছে তার কি কোনো খবর রাখো? এইটার লেগে তো তুমি আসছো। কি হয়েছে খুললা কও? তোমার মেয়ে প্রেম করে। প্রেম করে? হ্যাঁ। খুব ভালো কথা। তুমি আমিও তো প্রেম করছি। কার লগে প্রেম করে? বাহাদুরের সাথে। খুব ভালো ভালো, বিয়ে দিয়ে না, দাও। আমি আমার মেয়ে ওই বেকার ছেলের সাথে বিয়ে দেব না। হ্যাঁ? বিয়ে যদি দিতে হয় হ্যাঁ। তাহলে মিনিস্টারের সাথেই দেব। এই যা ভাইয়া, এত রাতে এত সুন্দর মেয়ে তোর কাছে, নিশ্চয়ই তুই বিয়ে করেছিস। তোর সাথে কতদিনের প্রেম ছিল রে? 1 বছর না 2 বছর? এতদিন ডুবে ডুবে পানি খেয়েছিস, আমাকে একটিবারও জানালি না। মায়ের কত আশা ছিল। চুপ, একদম চুপ। শোন, অনেক রাত হয়েছে, কাল তোকে সব খুলে বলবো। আজকে রাতটা তুই যে করে পারিস ম্যানেজ কর। মাঝেরও কোন রকম ট্রেন না পায়, আমি ক্লাবে ঘুমোতে গেলাম। আমার লক্ষ্মী বোন আমার, তুই আজকে রাতটা ম্যানেজ কর না রে বাবা। আল্লাহ, এখন আমার কি হবে রে? মা যদি দেখতে পায়। আল্লাহ। মা, মা গো, সারা রাত তুমি কোথায় ছিলে মা? তোমার চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারেনি। থানা, হাসপাতাল, পশু হাসপাতাল, না 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 না, তুরি কুতকুত কুতকুত, পশু হাসপাতাল হবে কেন? সব জায়গায় তোমাকে খুঁজেছি মা। এবারে যদি তোমার ভালো না লাগে বলো, সোনারগাঁ হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। ও কিছু না আঙ্কেল, আগারগাঁ বসছে সালমান গুন্ডা। সালমান গুন্ডা? কুতকুত কুতকুত, আমি ওকে দেখে নেবো। ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। পুলিশ, থানা, সালমানকে? জি আমি। আপনার জামিন মঞ্জুর হয়েছে। থ্যাংক ইউ। মেনি থ্যাংকস। ভাইয়া, উনি তোমার জামিনের ব্যবস্থা করেছেন। আমার নাম সালমান, ডাক্তার রাজু। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো? একদিন সময় করে গরিবের বাসায় আসবেন। আসবো। আসি। চলো। এই যা, আপনাকে তো ধন্যবাদ দেওয়া হয়নি। জানেন, আপনি বড় হলে না পুলিশ হবেন। আমি কি এখনো ছোট? এই যা, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি ডাক্তার। আচ্ছা, সারাক্ষণ আমার পেছনে আপনি ঘুরঘুর করেন কেন? আমি পিছু ঘুরি? অবশ্যই, আমার যখনই কোনো বিপদ হয় তখনই দত্তের মতো সামনে এসে দাঁড়ান। কারণটা কি? নিশ্চয়ই আপনার রাশির সাথে মিল আছে।
খুশি এলো জীবনে, বাধা কি পড়েছে কারো বাঁধনে। হায় বন্ধু যদি, বন্ধু যদি মালা হতো গলায় পরিতাম, মিহি সুতা পড়না হলে বুকে রাখিতাম। অলনারে দায় এমন সময়, আমি কেড়ে চুপি চুপি প্রেমে পড়িলাম। বন্ধু যদি মালা হতো গলায় পরিতাম, মিহি সুতার পড়না হলে বুকে রাখিতাম। যে মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিজের বিছানা থেকে সারা ক্লাবে কাটালি, সেই মেয়ে তোকে জেলের ভাত খাওয়ানো। এই অপমানের প্রতিশোধ আমাদের নিতেই হবে। প্রতিশোধ যে নিবি, মেয়ে ঠিকানা পাবি কোথায়? কোনো চিন্তা নাই, গাড়ির নাম্বার আমার মুখস্থ আছে। ওই নাম্বার পাইলেই ওই মেয়েকে পাওয়া যাবে। দোষ আমার বাবার মরার সময় বয়ে গেছে, সব দেখা ভুলিয়া গেল। একবার তারে দেখবি, তারে ভুলবি না। এই দি হে মাইয়া, ল ধরি। ওঠ ওঠ, মাথা টাইট কর বেটা, মাথা টাইট কর। হ্যাঁ হ্যাঁ, ওই লাঠি বাসা কেমন করে এই গীত কেমন বলে ওঠ। অসভ্য মানুষ শুধু জানোয়ার। ড্যাডিকে বলে তোমাকে এমন শিক্ষা দেব যা সারা জীবন তোমার মনে থাকবে। যার মেয়ের কৃতজ্ঞতা বোধ নেই, তার বাপ যে কত বড় অমানুষ হতে পারে তা আমার জানা হয়ে গেছে। কি তুই আমার বাপকে গাল দিচ্ছিস? তোকে আমি মানুষের জন্য মানুষ কত প্রয়োজন এই গভীর জঙ্গলে এক রাত থাকলে তা বুঝতে পারবে। এইবার মহারানীর উচিত শিক্ষা হবে। জঙ্গলে এক রাত কাটালেই বুঝবে কেমন লাগে। কিন্তু যে জঙ্গলে রেখে এসেছিস, সেই জঙ্গলে যদি বাঘ থাকে? আরে আজকাল জঙ্গলে বাঘ টাঘ থাকে না, পাগলা হাতি পাতি থাকতে পারে। বুঝলাম, জঙ্গলে বাঘ হাতি কিছুই থাকে না, তবে হ্যাঁ সাপ টাপ থাকতে পারে। বুঝলাম জঙ্গলে বাঘ হাতি কিছুই থাকে না, কিন্তু মানুষ যদি জানোয়ারের হাতি যদি পড়ে? আমি তোমাকে মেরে ফেলবো।
সাদা দুধ সাদা চুন সাদা দুধ সাদা সাদা এই মন সেই মনে লাল দাগ পড়িল এখন লাগে মিঠা তিতা লাগে ভালো কথা কাঁচা বয়সে প্রেম হয় গো যখন চুন সাদা দুধ সাদা সাদা এই মন সেই মনে লাল দাগ পড়িল এখন বুঝিনি তখন দেখেছি যখন ভালোবেসে ফেলেছি তোমার এসো আরো কাছে আরো কথাই আছে বলেছি চোখেরই ভাষায় বুঝিনি তখন দেখেছি যখন ভালোবেসে ফেলেছি তোমায় এসো আরো কাছে আরো কথাই আছে বলেছি চোখেরই ভাষায় কলি ডালে ফুটল কলি এসে জুটল কলি ডালে ফুটল কলি এসে জুটল মধু নিতে করো না বারণ চুন সাদা দুধ সাদা সাদা এই মন সেই মনে লাল দাগ পড়িল এখন এসো না দুজনে আড়ালে গোপনে মিলে মিশে হই একাকার এসো না দুজনে আড়ালে গোপনে মিলে মিশে হই একাকার লজ্জা দূরে থাক না সজ্জা পাতা হোক না লজ্জা দূরে থাক না সজ্জা পাতা হোক না চুপি চুপি হবে যে মিলন চুন সাদা দুধ সাদা সাদা এই মন সেই মনে লাল দাগ পড়িল এখন লাগে মিঠা তিতা লাগে ভালো কথা কাঁচা বয়সে প্রেম হয় গো যখন চুন সাদা দুধ সাদা সাদা এই মন সেই মনে লাল দাগ পড়িল এখন তোর আর দল না এটা লট ব্যাপার একটু পরে লম্বা ঠেংটা কেমন ধরবে না কেমন বেশি মারলো রে
কোথায় তোর চুমু খেয়েছে রে? এখানে না 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 এখানে না 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 পিছনে না তো কোথায়? ওই বেটা আমার টুনটুনি তো আমার একবার চুবা দিল না। তোর টুনটুনি দেখ, এসব করে তো আর জীবন চলবে না। এখন তাই আমাদের কিছু একটা করতে হবে। রেজাল্ট কবে বের হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমাদেরকে এখন থেকে কাজের সন্ধানে বেরোতে হবে। সংসারের কাজে মাকে সাহায্য করতে হবে। মা, আমাকে দাও, আমি ঠিক করি। এই যা ভাইয়া, তুই সাহায্য করবি? সূর্য কোন দিকে উঠলো? কাজ করার সাথে সূর্যের কি সম্পর্ক? যে সারা জীবন গ্লাসে পানি ঢেলে খায় না, সে আজ মাকে সাহায্য করবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। এর মধ্যে কিন্তু আবার কি? না, কাল থেকে তুমি আর কাজে যেতে পারবে না। আমি কাজের খুঁজে বের হবো। তুই কি কাজ করবি? তোর তো এখন পর্যন্ত রেজাল্টই বের হয়নি। মা, সব ছেলে মেয়েরে চায় লেখাপড়া শিখে বড় হয়ে বাবা মার সেবা যত্ন করবে। ছোটবেলার থেকে দেখে আসছি তুমি জীবনের সাথে যুদ্ধ করে করে আমাদেরকে মানুষ করছো। আর কত মা, আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে কি তিনি তোমাকে এত কষ্ট করতে দিতেন? এতগুলো বছর জেলখানায় কাটালেন, কোনোদিনও কেউ আপনাকে দেখতে এলো না। সবই ছিল স্যার, কিন্তু আইন যেদিন থেকে আমাকে থাকা খাওয়ার নিরাপত্তা দিয়েছিল সেদিন থেকে আপনজনের কাঁধের বোঝা হালকা হয়ে গেছে। কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবেন? স্ত্রী সন্তানকে খুঁজে পাবো কিনা জানি না, তবে মৃত্যুর আগে একজনকে খুঁজে না পেলে আমি মরেও শান্তি পাবো না। যেভাবে হোক ওকে খুঁজে বের করতেই হবে। টুনটুনা
কাছে থাকি যে গোপন দিতে পারি সেই না রতন হলে কেউ আপন যে জন বোঝার বুঝে নিও কি যে গেলাম বলে টুনটুনা টুনা মুন্না মুন্না সবাই দেখো না রঙের লালি খেলে রাঙা গলে দেখো না কলি ফোটে কচি ডালে টুনটুনা টুনা মুন্না মুন্না টুনটুনা টুনা মুন্না মুন্না টুনটুনা টুনা বকুল এক এক কলস এক টাকা, যার নাই সে কাইতে পারো, যাও। তোদের টাকা দেবো কেন? এটা তো সরকারি কল, আমরা কেউ একটা টাকাও দেবে না। আরে সালাই বুড়ি দিয়ে লিডার এবার চায়। আরে ওই বুড়ি, আজ থেকে কলম তোর কপালে এক ফোঁটা পানি নেই কে? যাবা কি এত বড় কথা? আবে যা। আরে ওই শিবারের দল জন্মের পর যে মায়ের দুধকে যে মায়ের কপাল ফাটিয়ে তোরা রক্ত ঝরিয়েছিস, সে কপাল ফাটা মায়ের সন্তান সালমান। তো এই হানি কি চাস? বাইর যা, দুধ খাগা যা। খাবো তার আগে মায়ের শরীর থেকে যেটুকু রক্ত ঝরিয়েছিস, সবার কপাল থেকে সেটুকু রক্ত ঝরিয়ে তবে খাবো। মা, ডাক্তার, ঘাবড়াবার কিছুই নেই। এই ওষুধগুলো খাওয়াতে থাকুন আর এই টেস্টগুলো করিয়ে নেবেন। আমাকে কিছু একটা করতে হবে। বলেছি তো ভাই, এখানে কোনো চাকরি খালি নাই। বিশ্বাস করুন ভাই, একটা চাকরি আমার খুব প্রয়োজন। যে কোনো কাজ হলেই চলবে। আহা, বিরক্ত করবে না তো, যান। ওই জলদি আয়। আপনারা কি যান? চান্দা চান্দা? কিসের চান্দা? বারে আপনারা মাল কামাবেন আর আমাদের নজরানা দেবেন না। কতজনকে নজরানা দেব? যতজন আসবে ততজনকেই দেবেন। জোর করে চাঁদা আদায় করা অন্যায়। তুমি কে? চামচা চামচা হবে আর কি। মনে হয় খাস চামচা। এই, ভদ্রভাবে কথা বলো। কি ভদ্রতা? তাহলে তো শিখিয়ে দিতে হয়। এই!
বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। ন্যায় অন্যায় তুমি কি বোঝো? তোমার জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? কি জামিন নিল? উনি। আপনি? আপনাকে তো ঠিক ছিলাম না। বাইরে চলো, তোমার সাথে কথা আছে। এসো, বসো, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। জানি তোমার মা অসুস্থ, তোমার বাসায় যাওয়ার দরকার। আমার মা অসুস্থ আপনি জানেন কিভাবে? আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি। যেমন ধরো, তোমার বোন কাজল ফার্স্ট ইয়ারে পড়ছে, তুমি বিয়ে পরীক্ষা দিয়েছো, তোমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আর তোমার বাবা রায়হান খন্দকার। আপনি আমার বাবাকে জানেন? তুমি তোমার বাবার সম্বন্ধে কতটুকু জানো? খুব কম। আমরা যখন ছোট তখন বাবা মারা গেছে। মারা গেছেন? কে বলেছে তোমাকে? মা বলেছে। ও আচ্ছা, তুমি আমার জন্য কাজ করবে? কি কাজ? তোমার জীবনের 2 মাস আমার কাছে বিক্রি করবে। এই 2 মাস আমি তোমাকে যা বলবো তাই তোমাকে করতে হবে, কোনো কারণ জানতে চাইবে না। বিনিময়ে যা পাবে তাতে সারা জীবন তোমার কোনো অভাব থাকবে না। আপনি যা বলবেন তাই করতে হবে? হ্যাঁ। মানুষ খুন করতে বললে? তাও করতে হতে পারে। আমি দুঃখিত, গরিব হতে পারি, কিন্তু অর্থের লোভে অন্ধকারে ঝাঁপ দিতে আমি রাজি নেই। চলি। দাঁড়াও, যে পথে তুমি চলছো তাতে সারা জীবনেও আলোর সন্ধান পাবে না। যে মা সারা জীবন সংগ্রাম করে আশায় বুক বেঁধে তোমাকে লালন করেছে, সেই মায়ের আশা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। যে বোন তোমার মুখের দিকে তাকিয়ে আছে, সেই বোনের মুখে তুমি কোনোদিন হাসি ফোটাতে পারবে না, কারণ ততদিনে সংসারে ঘানি টানতে টানতে ধুকে ধুকে জীর্ণ বস্তি খুপড়ি ঘরে তেলবিহীন প্রদীপের মতো নিঃশেষ হয়ে যাবে। আর মনে রেখো, নিভন্ত প্রদীপ কখনোই কাউকে পথ নির্দেশ দিতে পারে না, পারে না, পারে না। যাও, বাসায় গিয়ে চিন্তা করো। কাল সকালে আমি তোমার জন্য অপেক্ষা করব। কাজল? ভাইয়া, মা হঠাৎ কেমন যেন করছিল, তাই ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। ডাক্তার, আমার মা। আপনি আমার সঙ্গে একটু বাইরে আসুন। দেখুন, এক্সরে অন্যান্য রিপোর্টে যা দেখলাম তাতে মনে হচ্ছে ওনার লিভার ইনজুরি, ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন হবে। তাতে অনেক টাকার দরকার হবে। অনেক টাকা? যে পথে তুমি চলছো তাতে সারা জীবন আলোর সন্ধান পাবে না। যে মা সারা জীবন সংগ্রাম করে আশায় বুক বেঁধে তোমাকে লালন করেছে, সেই মায়ের আশা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না, কারণ ততদিনে সংসারে ঘানি টানতে টানতে ধুকে ধুকে জীর্ণ বস্তির খুপড়ি ঘরে তেলবিহীন প্রদীপের মতো নিঃশেষ হয়ে যাবে। তেমন কোন প্রবলেম হলে আমাকে বলুন, টাকার ব্যবস্থা না হয় আমি করি। তার আর প্রয়োজন হবে না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, টাকা আমি জোগাড় করব। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। দ্বিতীয় শর্ত? চৌধুরী হুমায়ুন খানকে চেনো? না। আমি তোমাকে যে রাজত্বে পাঠাচ্ছি সেই রাজত্বের রাজা হচ্ছে চৌধুরী হুমায়ুন খান, CHK এন্টারপ্রাইজের মালিক। হোটেল, ইন্ডাস্ট্রি, শিপিং, ফার্ম সব রকমের ব্যবসায়ী তার আছে। তার হাত এতই লম্বা যে নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়ি পর্যন্ত সব তার নখদর্পণে। আমাকে কি করতে হবে? তোমাকে তার শেল্টার নিতে হবে, তার এত কাছে তোমাকে পৌঁছাতে হবে যেখান থেকে তুমি তার হৃদয়ের স্পন্দন স্পষ্ট শুনতে পাও। বলো, যেতে পারবে? জীবন সংগ্রামে যাদের চাহিদা বেশি তারা কখনো না করতে পারে না। এই নাও টাকা। এখন সে হিজলতলি গ্রামে ফার্ম হাউসে আছে।
যত শীঘ্র পারো চলে যাও। এভাবে আর কতদিন আমাকে আটকে রাখবে? চাচ্ছে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। যতদিন পর্যন্ত সিন্দুক না খুলবে ততদিন পর্যন্ত তোর মুক্তি নেই। আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন এই সিন্দুকের চাবি আমি পাবই। এই ছেলেটি গ্রামের সব ধান কিনে নিয়ে যাচ্ছিল, তাই একে আপনার কাছে ধরে এনেছি। এই অঞ্চলে তুমি নতুন লোক, তাই আমার সম্বন্ধে জানো না। জানি আপনি এই অঞ্চলের রাজা, অসম্ভব শক্তিশালী। আপনার ভয় সাপও পথ ছেড়ে দেয়। তাই আপনার পোষা কুত্তাদের সাথে কথা না বলে এখানে এসেছি আপনার সাথে সরাসরি কথা বলতে। বলো। যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সেই ফসলের ন্যায্য মূল্য আপনি তাদের দেন না। তাই আমার মালিক পাঠিয়েছে সেই ফসলের ন্যায্য মূল্য দিয়ে মাল কিনে নিয়ে যেতে। এলাকার সব মাল আগে আমার গোডাউনে ওঠে, তারপর বাইরে যায়। আব্দুল্লাহ, ট্রাক গোডাউনে পৌঁছে দেয়। খবরদার, এই মালে কেউ হাত দেবে না। যে হাত দেবে তার হাত আমি ভেঙে ফেলবো। শুনুন রাজা সাহেব, আমি মালিকের চাকরি করি, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই মাল অন্য কোথাও যাবে না। চলে। বেশি বেতন পেলে অন্য মালিকের চাকরি করবে? মানুষ সবসময় বেশি আশা করে, কম নয়। তাহলে এই মাল পৌঁছে দিয়ে কালই আমার ড্রাইভার হিসেবে জয়েন করো। হ্যালো, আমি সালমান বলছি। আপনার কথা মতো চৌধুরী হুমায়ুন খানের আন্ডার ড্রাইভারের চাকরি নিয়েছি। ভেরি গুড। এখন আমাকে কি করতে হবে বলুন। হুমায়ুন খানের আশেপাশের সব লোকজনের খবর আমি জানতে চাই, বিশেষ করে তার এককালের নায়েব মুন্সি রমজান শেখ। তার ঠিকানা আমি চাই। প্রতিদিন
হাতে সুর ঝরে, অজানা খুশিতে মনে ভরে। কাছে এসো প্রতিদিন, ভালোবেসো চিরদিন। তাকিয়ে রয়েছি ওই চোখে, হারিয়ে ফেলেছি যে আমাকে। ও তোমাকে যুগে যুগে আমি তোমার প্রিয় থাকব, করুণা গো আমায় তুমি সঙ্গী বিহীন। কাছে এসো প্রতিদিন, ভালোবেসো চিরদিন। তুমি কাছে ভালোবাসা দিলে জীবন হয়ে যায় চিরদিন। কাছে এসো প্রতিদিন, ভালোবেসো চিরদিন। এখানে? আমি এই বাড়ির নতুন ড্রাইভার। ও আচ্ছা, তো নবাবের মতো দাঁড়িয়ে আছো কেন? মালগুলো গাড়ি থেকে নামাও। এনিথিং রং? No, nothing. কেমন আচ্ছা চলো। মাই চাইল্ড, এসো এসো এসো। ড্যাডি, তুমি কেমন আছো? ভালো। তা তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, তেমন কোনো অসুবিধা হয়নি। ড্যাডি, বড্ড টায়ার লাগছে। এত দূর জার্নি করে এসছো, টায়ার তো লাগবেই। যাও বিশ্রাম করো। গো অ্যান্ড টেক রেস্ট। আমার মুখোমুখি হতে তোমার বুক কাঁপছে মনে হয়? কয়দিন ধরে যখনই আমি তোমার সামনে আসতে চাই, তখনই তুমি নিজেকে আড়াল করে রাখো। কেন? কিসের ভয়ে? ম্যাডাম, জীবনের প্রয়োজনে কখনো কখনো নিজেকে বদলে যেতে হয়। তাই বলে শহর থেকে পালিয়ে এসে আমার বাবার ড্রাইভারের চাকরি? ছি সালমান, ছি! আমাকে অপমান করার আর কোনো পথ খুঁজে পাওনি। তুমি এতটা নিচে নামতে পারলে? আমার চেয়ে তোমার জীবনে চাকরিটাই বড় হলো।
তাহলে কেন ভালোবাসার অভিনয় করেছিলে? কেন তোমার বুকে মাথা রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে? এতদিনে তিল তিল করে গড়ে ওঠার স্বপ্নের কি কোনো মূল্য নেই? আরে আমি তো তোমার কাছে রাজ্য সিংহাসন কিছুই চাইনি, তাহলে কেন দুর্বল কাপুরুষের মতো সামান্য একটা ড্রাইভার চাকরি নিলে? কত টাকার প্রয়োজন ছিল তোমার? 10,000, 20,000, 30,000? এত রাতে সামান্য একজন ড্রাইভারের ঘরে মালিকের মেয়ের আসার শোভা পায় না। কি? তুমি তুমি আমাকে এই কথা বলতে পারলে? আজ আমি তোমাকে... আরে তুমি তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে খুঁজে হারান? এনিথিং রং? ড্রাইভারটা কোনো বেয়াদবি করেছে? তারা আমাকে বলো। এটা আমার পার্সোনাল ব্যাপার, চলো। চৌধুরী হুমায়ুন খান স্পিকিং। কে? রমজান? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি হোটেল উদ্বোধন করছো শুনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু একটা বিশেষ কাজে আমি অ্যাটেন্ড করতে পারছি না, দুঃখিত। রাখি, ওকে? হ্যালো, আপনি মুন্সি রমজানের ঠিকানা জানতে চেয়েছিলেন? হারামখোর! 16 বছর ধরে মালিকের জুতার গুতা খেয়ে অনেক বড়লোক হয়েছিস, আমাকে তুই এখনো চিনতে পারলি না? আরে আমি মরহুম রাহাত খানের স্ত্রী বকুল। বকুল? বকুল তুই মরে গেছিস। মিথ্যে কথা! তোদের পাপের শাস্তি না দিয়ে রাহাতের স্ত্রী বকুল মরতে পারে না, কিছুতেই না। কি ব্যাপার, আপনি এভাবে দৌড়াচ্ছেন? না মানে আপনার গাড়ির চাকা তো পাংচার। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। চলুন। হ্যাঁ চলুন। মালিক! ড্যাডি, মালিক, আমারে তুমি লোহার খাঁচায় বন্দি করে রাখো। ওঠ, কি হয়েছে খুলে বল। গোপন কথা। এই, তোরা বাইরে যা। তুইও যা। এবার বল। মালিক, বকুল বেঁচে আছে। বকুল? কোন বকুল? আরে ওই বকুল, ছোট মালিক রাহাতের স্ত্রী বকুল। নিশ্চয়ই একটু মাল বেশি খেয়েছিল। না গো মালিক, না, মালও বেশি খাইনি, টালও হয়নি। কুত ডাকাতের রূপ ধরে বকুল আমাকে মারতে এসেছিল। এবারের মতো বেঁচে গেলাম, পরের বার আর বাঁচবো না। মালিক আমাকে বাঁচান। আপনার কোটের পকেটে ঢুকিয়ে রাখুন, নাহলে আপনার প্যান্টের পকেটে লুকিয়ে রাখুন। না, ধর। মাথায় লাগা। ফায়ার! দেখেছিস রমজান, ওরা আমার কত বিশ্বাসী লোক। যারা আমার কথায় নিজেদের খুলিতে গুলি চালাতে পারে, তারা নিশ্চয়ই কখনো মিথ্যে কথা বলবে না। আব্দুল্লাহ, সেদিন বকুলকে কিভাবে মেরেছিলি বলতো? বল। এবার তো তোর ভুল ভাঙল। বকুলের বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না। শোন, কয়েকদিন রেস্ট নে, দুঃস্বপ্ন কেটে যাবে। আর
মালটাল কম খাবি, চলে। কুত 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 দাঁড়াও, এভাবে আর কতদিন তুমি আমার কাছ থেকে দূরে সরে থাকবে? আমি তো রক্তে মাংসে গড়া একটি মেয়ে মানুষ। আমার আবেগের কোনো মূল্য কি তোমার কাছে নেই? ছাড়ুন আমাকে, ছাড়ুন। না, ছাড়বো না। আজ আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। আগুন! আগুন! সালমান, দরজা খোলো! সালমান, দরজা খোলো! আগুন! সালমান, দরজা খোলো! সালমান! সালমান, দরজা খোলো! সালমান! 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 আগুন! আগুন! জিশা, জিশা, তোমার জন্য, এই
তুমি আমারই জন্য। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। যা ভাগ ভাগ ভাগ। মনে পড়ে আব্দুল্লাহ, আজ থেকে 16 বছর আগে ঠিক এই জায়গাটায় বন্য কুকুরের মতো তোরা আমার দেহটাকে ছেড়ে ছেড়ে খেতে চেয়েছিলি। সেদিন চিৎকার করে যে বকুল তোর কাছে জীবন ভিক্ষা চেয়েছিল, আজ সেই বকুল মৃত্যুর দুধ হয়ে তোর সামনে দাঁড়িয়ে। আজ আমি তোকে জীবন দিতে চাই, কিন্তু আজরাইল তোকে বারবার আমার কাছে টেনে নিয়ে আসে। না, কার এত বড় বুকের পাটা আমার এলাকায় আমারই লোকের গায়ে হাত তোলার সাহস করে? কে কে সেই লোক? মালিক, আমি তো তখনই বলেছিলাম বকুল বেঁচে আছে। বকুল ছাড়া এ কাজ আর কেউ করেনি। হুজুর, তুমি বল কে আব্দুল্লাহকে খুন করেছে? বল কে খুন করেছে? হুজুর, বকুল। হারামখোরের দল! সেদিন তাহলে তোরা বকুলকে জিন্দা কবর না দিয়ে বাঁচিয়ে রেখেছিলি, কিন্তু আজ আমি তোকে বাঁচতে দেব না, কিছুতেই না। বকুল বেঁচে আছে। মালিক, আমাকে লোহার খাঁচায় বন্দি করে রাখেন, নইলে প্লেনের টিকিট কেটে দিন, আমি ভেস্তে চলে যাই। এতদিন পরে বকুল আমাকে ছাড়বে না, আমাকে জ্যান্ত কবর দেবে। কুতকুত, এতক্ষণ বেঁচেছিলাম, আর বাঁচব না। এতদিন পর বকুল, এতদিন পর, এতদিন। আরে আপনি বসুন। তারপর কি মনে করে? রায়হান খন্দকার এখন কোথায় জানতে এলাম। কোন রায়হান? যে আপনার ছোট ভাই রাহাত খানকে খুন করেছিল? মাস চারেক আগে জেল থেকে অসুস্থ অবস্থায় ছাড়া পেয়েছিল, এই 1 মাস আগেই মারা গেছে। মারা গেছে? আপনি জানলেন কি করে? আমি নিজে তাকে কবর দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, চলি। আসুন। স্যার, রায়হান খন্দকারকে কোথায় কবর দিয়েছিলেন স্যার? তুমি কে? আমি তার সন্তান। তুমি চৌধুরী হুমায়ুন খানের সঙ্গে? আপনি আমার বাবার সম্পর্কে বলুন স্যার।
তিনি খুব ভালো লোক ছিলেন, কিন্তু তার লাশ পাওয়া গিয়েছিল যাত্রা দলের এক নর্তকী প্রিন্সেস হেলেনে করে। জেল থেকে ছাড়া পাওয়ার পর ওখানে কেন গিয়েছিলেন আমি ঠিক বুঝতে পারিনি। ভাইয়া তুই এসেছিস? মা দেখে যাও, ভাইয়া এসেছে। দেখি দেখি আমার জন্য কি এনেছিস। বাহ সুন্দর তো। সালমান, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর কি হয়েছে বাবা? প্যাকেটটা খোলো মা। সাদা শাড়ি? সাদা শাড়ি কেন বাবা? স্ত্রীর অন্তরের সব রং মুছে দিয়ে স্বামী যখন কবরে চলে যায় তখন স্ত্রীকে সাদা শাড়ি পরতে হয় মা। সালমান, হ্যাঁ মা, যে বাবার প্রশ্ন উঠলে তুমি এড়িয়ে যেতে, আমার সেই জন্মদাতা বাবা আজ থেকে 1 মাস আগে মারা গেছে। কিন্তু মা, আজ একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এতদিন কেন আমার জীবিত বাবাকে মৃত বলে এসেছো? কেন মা, কেন? এই প্রশ্নের উত্তর শুনলে তুই তোর জন্মদাতা পিতাকে ঘৃণা করতি। যে প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি, সেই প্রশ্নের উত্তর আমি জানবো কি করে? আপনি সব জানেন, না জানলে আপনি আমাকে কেন খুঁজে বের করলেন? দেশে এত যুবক থাকতে আমাকে কেন আপনি ওই গ্রামে পাঠালেন যে গ্রামে আমার বাবা খুন করেছিল? বলুন বলুন, কে সে মহিলা যার সঙ্গে আমার বাবার সম্পর্ক ছিল? এই প্রশ্নের উত্তর শুধু ওই মহিলাই দিতে পারবে যার নামের সঙ্গে মিলিয়ে তোমার বাবার বদনাম উঠেছিল। কোথায় সেই মহিলা? ওই মহিলার কাছে পৌঁছানোর একটাই রাস্তা, আর তা হলো শর্ত মোতাবেক আমার কাজ করে যাওয়া। যেদিন তোমার কাজ শেষ হবে সেদিন তুমি ওই মহিলার সন্ধান পাবে, তার আগে নয়। এই যে টুনটুনি, আমার দিলের ঝুনঝুনি, তুমি আমার মোহাব্বতের ড্রাম, আমি তোমার রায়, বাবা বাবা তুমি আমার চাঁদ। এমন করে নিষ্পাপ শিশুর ছবি কেন দেখতাছা? গায়ে আর দিবা না। এতদিন হইয়া গেল বাপ অনেক কোনো খবরই নাই। বাবা মরার সময় কইয়া গেছে বিয়ে করার সময় তাড়াতাড়ি করবা, কিন্তু বাপ হলিয়া তাড়াতাড়ি করবা না। আসল কথা হইল তুমি কোনো পুরুষই না। কি এত বড় কথা? দিশাও খেতা। ওরে বাবা রে, আমি না করেছি আষাঢ় মাসে কই মাছের মতো ফাল দিয়ে ফেরত এলেছে। এই তোমার মেয়ে আর মেয়ের জামাই ইংরেজি ছবি চালাচ্ছে। ইংরেজি ছবি চালাইতেছে। চলো তুমি আর আমি এখানে লোকাল ছবি চালান শুরু করি। ঢং করার জায়গা পায় না। ঢং যখন বোঝই তাহলে আওয়াজ না দিয়া মায়ের জামাইয়ের ঘরে ভুতুত করে ঢুকছিল কে? আমি কি জানতাম তোমার মেয়ে আর মেয়ের জামাই এইভাবে থাকবে? যাজ্ঞা অহন কি করবে সেইটা কও। তুমি আগে ডাকো। আমি ডাকুম? বাহাদুর, বাবা বাহাদুর, আমরাই ছিলাম। চলো। বাবা বাহাদুর, আমরা আইছিলাম মানে তোমাকে নিয়ে যেতে। কোথায়? ওই লাল পাহাড়ের চূড়ায় ফকির বাবার কাছে। লাল পাড়ে চুলাই কেন? এই তোমাদের সন্তান হয় না তো, তাই। তাই না নিয়ে যান। না, তোমাকে যেতে হবে। আমি জীবনে গাদার বিদে চলি নাই, পারু তুমি কেমনে? না আমি যাবো না। চলো চলো, না 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 না, ও বাবা রে, বাবা রে, বাবা, আমি যাবো না বাবা। কেমন করে যাব শাশুড়ি, কেমন করে যাব? উঁচু পাহাড়ে পা পিছলে পড়ে যাব মোরে। কেমন করে যাব শাশুড়ি, কেমন করে যাব? যে ওয়াদা করেছো রাখতে হবে, রাখতে হবে। মরতে হলে জামাই, মরতে হবে তোমাকে, তবু যেতে
দাও না বলে আমি এখন মরে গেলে বিধবা হয়ে যাবে, বিধবা হয়ে যাবে। কাঁদিস না রে, তাকে নিয়ে আবার তোরে দেব বিয়ে। মিনিস্টার স্বামী পাবে, মিনিস্টার স্বামী পাবে। তুমি আর করো না দেরি, যাও পাহাড়ে তাড়াতাড়ি। তুমি আর করো না দেরি, যাও পাহাড়ে তাড়াতাড়ি। উঠতে গিয়ে ভাঙুক কোমর, খাও না গড়া গড়ি। তুমি আর করো না দেরি, যাও পাহাড়ে তাড়াতাড়ি। আমার জান তুমি কি বোঝো না, আমি কেমন প্রেমের দিওয়ানা। আফসোস তোমার বুড়ি আম্মা প্রেমের কিছু জানে না, হাই প্রেমের কিছু জানে না। জুতা পেলে দাও না, জুতা মেরো না। মারলে জুতা ভাঙবে মাথা, হবে বদনাম। জুতা মেরো না, বদনাম করো না। জুতা মেরো না, বদনাম করো না। চলেছি আমি একা, হয়তো হবে না দেখা। রেখেছি মাথায় কাপড়, হোক না হলে মরো, হোক না হলে মরো। ও আমার প্রাণপতি, চোখের জলে দিলাম বিদায় গো। তুমি কেঁদে কেঁদে পথে পিছল করো না গো, টুনটুনি আমার টুনটুনি। ও আমার প্রাণপতি, চোখের জলে দিলাম বিদায় গো। এই যে ড্রাইভার, শোনো, একমাত্র তুমিই জানো রমজান কোথায় লুকিয়ে আছে। ওর একটা সিগনেচার আমার বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে, তাই ফাইলটা নিয়ে আজই তুমি রমজানের কাছে চলে যাও। ইয়েস স্যার। সাপ কে কে কে? আমি আপনার স্পেশাল ডিউটি দেওয়ার লাগা বড় মালিক হুমায়ুন খান আমারে পাঠাইছে। নেন দুধটা খাইয়া লন। না, আমি দুধ খাবো না, টেনশনে আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা শরীর গরম করণে লাগে তো আমি আইছি। সত্যি? তাহলে দরজাটা একটু বন্ধ করে নেই, দাও। আগে দুধটা খাইয়া লন। খাবো? আচ্ছা আচ্ছা, খাই খাই। এবার ঘুমটাটা একটু খোলো। আমার শরম লাগে। ঘুমটা খুলতে শরম কি? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। ঘুমটা খুলতে শরম কি? কুতকুত 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 কুতকুত। আমি নিজে ঘুমটাটা খুলি। হ্যাঁ বকুল, যাকে দুধ খাইয়ে ভাই বোনের পবিত্র সম্পর্কের উপর কলঙ্কের কালি মাখিয়েছিলি, সেই দুধ আর তোকেও খাওয়ালাম। পার্থক্য শুধু এতটুকু, তোর দুধে ছিল ভাং
আর আমার দুধে আছে বিষ। বিষ! মরে গেলাম, জ্বলে গেল, জ্বলে গেল। ভয় নেই, বাঁচার ওষুধও আমার কাছে আছে। বাঁচার ঔষধ দাও, আমি বাঁচতে চাই। বাঁচতে চাইলে একটা শর্ত, সেদিন আমার স্বামীকে কে খুন করেছিল? বল, কে খুন করেছিল? বল। রায়হান খন্দকার খুন করেছিল। মিথ্যা কথা, রায়হান খন্দকার আমার স্বামীকে খুন করেনি। বল, কে খুন করেছিল? তা না হলে না না না, আমি বাঁচতে চাই। বলছি বড় মালিক, মালিক আমিও সাথে ছিলাম। রমজান, বিষ আসলে কোথাও ছিল না, বিষ আমার এই হাতে। যে হাতের মেহেদি রং মোছার আগেই তোরা আমার স্বামীকে খুন করেছিলি। দরজা খুলে বলছি। চৌধুরী রাহাত খানের স্ত্রী ওরফে প্রিন্সেস হেলেন, তোমার কালনাগিনী রাক্ষসী রূপ আজ আমার কাছে ধরা পড়ে গেছে। সলমান, চিৎকার করো না, আজ প্রশ্ন আমি করব, তুমি উত্তর দিবে। এতদিন যে রহস্যের জালে তুমি আমাকে নাচিয়েছো, আর সেই রহস্যের জালে আমি তোমাকে নাচাবো। বলো, আমার বাবার সাথে তোমার এমন কি সম্পর্ক ছিল, যে সম্পর্কের কারণে আমার বাবা চৌধুরী রাহাত খানকে খুন করেছিল? আরে তুমি তো সেই কান লাগেনি যার বিষাক্ত ছোবলে একজন স্ত্রী হারিয়েছিল তার স্বামীকে, দুটি অবুঝ শিশু হারিয়েছিল তাদের প্রাণ প্রিয় বাবাকে। আমার মায়ের সোহাগ কেড়েও তোমার স্বাদ মেটেনি, আবার নতুন করে আমাকে নিয়ে খেলা শুরু করেছো। আরে রাক্ষসী, মানুষ নিয়ে যখন তোমার এতই খেলার শখ, তখন পৃথিবীতে কি আমার বাবা ছাড়া আর কোনো পুরুষ ছিল না যাকে নিয়ে তুমি তোমার কুৎসিত লালসা চরিতার্থ করতে পারতে? চুপ করো, আর একটি কথাও তুমি তোমার বাবাকে নিয়ে বলবে না। আরে তুমি তো আমাকে গালি দাওনি, গালি দিয়েছো তোমার ফেরেশতার মতো বাবাকে, যে বাবাকে তুমি আমার উপর কলঙ্ক দিচ্ছ। তোমার সেই বাবা ছিলেন আমার আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধাভাজন। এক গরিব অনাথ কৃষক কন্যার ভালোবাসার স্বপ্নকে সার্থক করে চৌধুরী বাড়ির বউ হওয়ার সাহায্য করেছিলেন তোমার সেই বাবা। তুমি কি জানো, সেই অনাথ অসহায় হাতের মেহেদি রং মুছার আগেই কারা তার স্বামীকে খুন করেছিল? তুমি কি জানো, হিজলতলির প্রাসাদ ছেড়ে সেই গরিব কৃষক কন্যাকে কেন প্রিন্সেসের জীবন বেছে নিয়ে পায়ে ঘুর বাঁধতে হয়েছিল? জানো না, জানো না। আজ থেকে 16 বছর আগে সম্পত্তির লোভে চৌধুরী হুমায়ুন খান আর মুন্সি রমজান মিলে আমার স্বামীকে খুন করেছিল, আর সেই খুনের বোঝা চাপিয়ে দিয়েছিল তোমার ফেরেশতার মতো বাবার কাঁধে। মিথ্যে সন্দেহে তোমার মা তার স্বামীকে শ্রদ্ধার আসন থেকে দূরে ঠেলে দিয়ে গ্রাম ছেড়ে চলে এসেছিল শহরে। খড়কুটোর মতো ভাসতে ভাসতে বাঁচার তাগিদে মৃত স্বামীর স্মৃতিকে বুকে লালন করে আমি নিজেকে হারিয়ে দিয়েছিলাম হাজার হাজার ঝলমলে রঙিন আলোর ঝলকানিতে। সমস্ত রহস্যের জাল ফাঁস করে তোমাদের দায়িত্ব আমার উপর দিয়ে মৃত্যুবরণ করলেন। সেদিন নতুন করে উঠল ঝড়, আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বুকে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে
ঝলমলে আলোর ঝলকানি থেকে নিজেকে আড়াল করে হিংস্র বাঘের মতো বেছে নিলাম অগ্নিপথ। তাহলে সে অগ্নিপথে আমি কেন ঝাঁপ দিতে পারবো না? কারণ শুধু একটাই, যারা তোমার বাবাকে বিনা দোষে 16 বছর জেল খাটিয়েছে তাদের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে তোমার মায়ের বুক খালি করতে চাইনি। তাই আইন আমি নিজের হাতে তুলে আব্দুল্লাহ রমজানের রক্ত দিয়ে রাঙিয়েছি এই হাত। এখন শুধু বাকি আছি একজন, চৌধুরী হুমায়ুন খান। চৌধুরী হুমায়ুন খানকে যেদিন খুন করতে পারবো সেদিনই আমার স্বামীর হত্যার প্রতিশোধ আর তোমার বাবার স্বপ্ন সার্থক হবে। চৌধুরী হুমায়ুন খান জীবনে যা চায় তা হাতের মুঠোয় না আসা পর্যন্ত স্বস্তিতে একটি নিঃশ্বাসও নেয় না। প্রয়োজন হলে বাতাস স্তব্ধ হয়ে যাবে, সমুদ্র স্থির হয়ে যাবে, জগৎ সংসার স্থবির হয়ে যাবে। তুই? হ্যাঁ আমি। তোর চুপ কর, চাকর হয়ে আমার মুখের উপর কথা। চিৎকার করো না। 16 বছরের প্রতিটি সেকেন্ডের হিসাব আজ তোকে দিতে হবে। বল, যে একদিন হিজলতলির মাটিতে গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্য তোর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, তাকে কে হত্যা করেছিল? বল, চৌধুরী রাহাত খানকে গভীর জঙ্গলে নৃশংসভাবে কে হত্যা করেছিল? বল, কেন বিনা দোষে রায়হান খন্দকার 16 বছর স্ত্রী পুত্র থেকে দূরে একাকী অসহায়ের মতো জেলখানায় থুকে থুকে মরল? যে কথা পৃথিবীতে কেউ জানে না সে কথা তুই জানলি কেমন করে? কে তুই? পাপ কখনো চাপা থাকে না, তাই আসল সত্য আজ তোর সামনে হাজির। আরে, তুই আমাকে এখনো চিনতে পারলি না? আমি হলাম সেই হতভাগ্য রায়হান খন্দকারের ছেলে সালমান, যে তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আজ তোর মুখোমুখি। ও আচ্ছা, এতদিন বকুল সেজে রাতের অন্ধকারে একের পর এক আমার লোকদের খুন করে ভেবেছিস তোর ক্ষমতা অসীম, কিন্তু তুই জানিস না তোর মতো হাজারটা বকুলকে একসাথে কবর দেওয়ার ক্ষমতা আমার আছে। তুই ভুল করছিস বেঈমান। আরে, আমি যদি বকুল হতাম তাহলে এতদিনে তোর হাড্ডি শিয়াল কুকুরে খেত। বস, খবরদার, কেউ লড়বে না। আজ তুই আমার শিকার। বকুল আসার আগে আজ আমি তোকে জ্যান্ত কবর দিব। এবার তোর নিজের কবর নিজের চোখে দেখে নে। ভাইয়া, মা, নিজেকে তুই বেশি বুদ্ধিমান মনে করেছিলি, এবার দেখ কে বেশি বুদ্ধিমান। কে? এই, বেঁধে ফেল সবগুলোকে। এতক্ষণ তুই অনেক প্রশ্ন করেছিলি, জবাবগুলো শোন। আমি সম্পদের লোভে নিজ হাতে আপন ছোট ভাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম। আমি তোর বাবার বিদ্রোহী কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্য বকুলের সাথে মিথ্যে কলঙ্ক দিয়ে গ্রামবাসীকে প্রতারিত করেছিলাম। মিথ্যে খুনের মামলায় জড়িয়ে রাহাতের হত্যাকারী হিসেবে তোর বাবাকে জেলে পাঠিয়ে তোদেরকে গ্রাম ছাড়া করেছিলাম। কিন্তু সেদিন যে ভুল আমি করেছিলাম আজ আর তা করব না। জাস্ট ইন টাইম। আজ আমি নিজ হাতে তোদেরকে দুনিয়া ছাড়া করব। তার আগে শুধু বল, বকুল এখন কোথায় আছে? না সালমান, না, বকুলের ঠিকানা তুই দিবি না। ভুল বুঝে যে বকুলকে দূরে ঠেলে দিয়েছিলাম, আজ বুঝতে পারছি সে মানুষ হিসেবে আমাদের চেয়ে অনেক বড়। ও তাই নাকি?
আমার চেয়েও বড়? তাহলে তো বকুলকে একবার দেখতে হয়। বল বকুলের ঠিকানা কি? বল বকুলের ঠিকানা কি? বল! কেউ গুলি করবি না। আরে আরে তোরা কাকে মারতে যাচ্ছিস? আমাকে মার, তবু ওকে মারিস না, ওকে মারিস না। বন্দুক নামা, বন্দুক নামা, বন্দুক নামা। যে বকুল আমার লোকদের হত্যা করেছে, এ তো সে বকুল না। আমি 16 বছর যার জন্য অপেক্ষা করে আছি, এ তো সেই বকুল। ইয়াহু 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 ইয়াহু। আর সলিসিটার দেখ দেখ, হুমায়ুন খান বিনা প্রয়োজনে কোনো কাজ করে না। 16 বছর আগে তোকে যে কারণে এখানে আটকে রেখেছি, দেখ সেই চুম্বক ওই বকুলের শরীরে। বকুল, তোমাকে আদৌ আমার কিছু নেই। আজ এই একটা জিনিস তোমাকে দেব। মা বাবা বেঁচে থাকলে ওনারা এটা তোমাকে দিতেন। এই লকেটটা খান বংশের নিশানা। বকুল, তোমার জীবন থেকে যদি কখনো হারিয়ে যায়, তাহলে স্মৃতির মাঝেই তুমি আমাকে খুঁজে পাবে। এবার আমার স্বপ্ন সার্থক হবে। আমি এই বিশাল সম্পদের অধিকারী হব। ইয়াহো 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 ইয়াহো। আজ মনে হচ্ছে সেদিন তোকে বাঁচিয়ে রেখে আব্দুল্লাহর মোংলা বড় ভালো কাজ করেছিল। দে তোর লকেটটা আমাকে দে, আমার আশা পূরণ কর। মরুভূমিতে যতই পানি ঢালা হোক না কেন, তার পিপাসা কোনো দিন মিটে না। তোর আশাও কোনোদিন মিটবে না হুমায়ুন খান। আজ আমার কিছুই চাওয়ার নেই। আমি শুধু একটা জিনিস চাই, তোর জীবন। চা পাওয়া তো হবে তোর আর আমার মধ্যে। ওদের কেন বেঁধে রেখেছিস? ছেড়ে দে ওদের। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেব। 16 বছর আগে তোকে মারার হুকুম দিয়ে যে ভুল আমি করেছিলাম, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করব, সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। এই তোরা বন্দুক ফেলে দে, ফেলে দে, ফেলে দে। ইয়াহো! যে চুম্বকের জন্য আমি এতদিন পাগল ছিলাম, সেই চুম্বক এখানে। কোনটা আসল, কোনটা নকল, কোনটা আসল? এই ইয়াহো! ভাতিজা! ইয়াহো 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 ইয়াহো। সলিসিটার, সলিসিটার নাও। খোলো খোলো খোলো। ইয়াহো 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 ইয়াহো। দেখি ধুরো। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আসলটা রেখে নকলটা নিয়ে ব্যর্থ চেষ্টা। এই তো আসলটা। ইয়াহু! এই সলিসিটার, সলিসিটার নাও, আসলটা নিয়ে এসেছি। খোলো 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 খোলো। দেখলি? দেখ, তোর কপাল সত্যি সত্যি মন্দ। তুই যতই চেষ্টা করিস না কেন, ওই সিন্দুক তুই খুলতে পারবি না। যত তোর জীবন থাকবে, ততক্ষণ তুই আসল লকেট পাবি না। পেতে তো আমাকে হবেই। ইয়াহো! কি করে লকেট পেতে হয় তাও আমার জানা আছে। বুলেট! ইয়াহো!
ইয়াহো 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 হো 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 তোমাদের পায়ে পড়ে ওকে ছেড়ে দাও। হো 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 জিসা তোমার মেয়ের বয়সী আরেকটি মেয়ের ইজ্জত তোমার সামনে লজ্জিত হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস করছো। ছি ড্যাডি, ছি। তুই এখান থেকে চলে যা দিশা। যাব, আবার আগে মানুষ হিসেবে আমি আমার দায়িত্বটা পালন করে যাব। ইয়াহো আমার বোনের ইজ্জত নিতে চেয়েছিলি, তোর সে হাত আমি ইয়াহো 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 আরে শালার গান্ডু উঠা না, আবার মরার সময় কয়ে গেছে মরারে মারতে নাই। এই যে স্যার ধরে নিয়ে যান না, একটা কিল। আমার জন্য ভেবো না, আজ
আজ আমি অগ্নিপথ অতিক্রম করেছি। স্বামীর দেয়া শেষ স্মৃতিকে এতদিন বুকে হাঁকলে রেখেছিলাম। আমি জানতাম না এটাই ওই সিন্ধুকের চাবিকাঠি। নাও নাও, এটা আমি তোমাদের দিয়ে গেলাম। তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, ওই বিশাল ধন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিও। তাহলে আমার রাহাত খুশি হবে। ওই যে আমার রাহাত ডাকছে।